পরাগযোগ। পরাগযোগ কাকে বলে? সিম্পল, আগে একটা আমরা শব্দ জেনে নিই, সেটা হচ্ছে পরাগরেণু। পরাগরেণু কোথায় স্থানান্তরিত হবে? গর্ভমুণ্ডে স্থানান্তর। গর্ভমুণ্ডে স্থানান্তর হলে তাকে আমরা বলছি কি? পরাগযোগ। এটা আমি স্ত্রীস্তবকের ছবি। এটাকে কি বলা হয়? ডিম্বাশয়। এটা গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড। এইবার একটি পরাগরেণু, তার চিত্র আঁকালাম। এক্সাইন স্তর, ইনটাইন লেয়ার, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। এই পরাগরেণু এখানে স্থানান্তরিত হলো, এটাকে আমরা বলবো পরাগযোগ। এইবার পরাগযোগের প্রকারভেদে আসি। পরাগযোগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেলফ পলিনেশন অর্থাৎ স্বপরাগযোগ, একটা হচ্ছে ক্রস পলিনেশন অর্থাৎ ইতর পরাগযোগ। এই স্বপরাগযোগের দুটো ভাগ, একটা অটোগ্যামি আর একটা গেইটেনোগ্যামি। ক্রস পলিনেশনকে আমরা দুভাবে বলতে পারি, একটা জেনোগ্যামি বা অ্যালোগ্যামি। আচ্ছা, এইবার আমি চিত্র দিয়ে এটাকে বোঝাচ্ছি যে এটা একটা গাছ, পাতা, তার ফুল, এটা একটা ফুল সিম্পল হিসেবে, এটা আর একটা ফুল। ঠিক একই রকমভাবে এখানে আর একটা গাছ আছে, তার এতেও একটা ফুল। এইবার স্বপরাগযোগ কাকে বলে? যখন একই গাছের একই ফুলে অথবা ওই গাছেরই অন্য ফুলে মধ্যে পরাগযোগ ঘটে, তখন তাকে স্বপরাগযোগ বলা হয়। আর দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে ঘটাটাকে ইতর পরাগযোগ। এইবার এই গাছেরই পরাগরেণু, এটাকে পরাগরেণু ধরে নাও, এই চিত্রটা এটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু ওই গাছেরই গর্ভমুণ্ডে পড়ল, এটা ফুলটা দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলবো অটোগ্যামি। তখন এই ঘটনাটাকে আমরা কি বলবো? অটোগ্যামি। আবার এই ফুলেরই পরাগরেণু ওই গাছেরই অন্য ফুলে যখন পড়লো, তখন এই ঘটনাটাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। আর একটি ফুলের পরাগরেণু একই গাছ থেকে অন্য আরেকটি গাছের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হচ্ছে, তখন এই ঘটনাটাকে আমরা বলছি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ক্লিয়ার? ছবি সহ একদম বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা অটোগ্যামি গেল, গেইটেনোগ্যামি গেল। এই জেনোগ্যামি কি এখানে একটু বলে দিই, যে একই প্রজাতির দুটি ভিন্ন গাছের মধ্যে যদি হয় তখন সেটাকে আমরা অ্যালোগ্যামি বলবো, আর একই প্রজাতির দুটি ভিন্ন গাছের মধ্যে তখন সেটা আমরা জেনোগ্যামি বলবো। অর্থাৎ সিম্পলভাবে হলে দুটি ভিন্ন গাছ হলেই সেটা ইতর পরাগযোগ। এইবার আজকে যেটা আমরা আসব, এই অটোগ্যামি গেইটেনোগ্যামি স্বপরাগযোগের সুবিধা অসুবিধা এবং স্বপরাগযোগের অভিযোজন সংক্রান্ত কৌশল, ইতর পরাগযোগের অভিযোজন সংক্রান্ত কৌশল। তো প্রথমে আসছি স্বপরাগযোগের সুবিধা।
2-3টে সব আমরা বাক্যতে জেনে নেব। এর সুবিধা, তার মানেই ইতর পরাগ যোগের অসুবিধা। এটা একটা আমাদের সুন্দর মিল দেখে আমরা পড়ব। এর অসুবিধা, স্বপরাগ যোগের অসুবিধা মানেই ইতর পরাগ যোগের সাধারণত সুবিধাটা আমরা পড়ব। কী কী সুবিধা? সুবিধা হচ্ছে পরাগ রেণুর অপচয় হয় না। এটা কিন্তু প্রকৃত সম্পূর্ণ সত্য নয়, কারণ গেইটোনোগ্যামির ক্ষেত্রে কখনো কখনো বাহকের প্রয়োজন হয়, আর তার ফলে সামান্য পরাগ রেণুর অপচয় হতে পারে। আর এখানে বলেছে পরাগ যোগের বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন নেই, সাধারণত নেই, সাধারণত নেই, কিন্তু এর ক্ষেত্রে একটু প্রয়োজন আছে গেইটোনোগ্যামির ক্ষেত্রে। তো এই ঘটনাগুলো তো ইতর পরাগ যোগে অসুবিধা। ইতর পরাগ যোগে বাহকের প্রয়োজন অবশ্যই প্রয়োজন, এবং পরাগ রেণুর অপচয় হয়, ঠিক আছে। স্বপরাগ যোগের আর একটা বিশেষ সুবিধা বলা যেতে পারে যে এদের উদ্ভিদের বিশুদ্ধতাটা বজায় থাকে, বজায় থাকে, কিন্তু ইতর পরাগ যোগে বিশুদ্ধতা বজায় থাকে না। স্বপরাগ যোগের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে স্বপরাগ যোগের মধ্যে যে নতুন বৈশিষ্ট্য আসবে না, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় না। তার ফলে কি হয়? অভিব্যক্তি ঘটে না, অর্থাৎ সহজে এরা পরিবর্তিত পরিবেশে মানাতে পারে না, ফলে নতুন প্রজাতি উৎপত্তি হয় না। কিন্তু ইতর পরাগ যোগে কী হবে? নতুন বৈশিষ্ট্যর আবির্ভাব হবে, তার ফলে ওরা সহজেই পরিবেশে মানিয়ে নিতে পারবে, অভিব্যক্তি ঘটবে, আর নতুন প্রজাতির উৎপত্তি হবে। এর সুবিধা অসুবিধার মধ্যে পেয়ে গেল। কোশ্চিন এরকমভাবে অনেক সময় হতে পারে যে 3টা দিয়ে দিল, বললো এটা স্বপরাগ যোগের সুবিধা না ইতর পরাগ যোগের সুবিধা, এরকমভাবে হতে পারে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রকারভেদ, স্বপরাগ যোগ কী, তাদের ডেফিনেশন এবং সুবিধা অসুবিধা। এরপরে আমরা কিসে চলে আসবো? এরপরে আমরা অন্যের মোবাইলে হয়ে যাচ্ছে, এরপরে অনেক ভিডিও দেব। পরাগ যোগের বাহক বা পোলেন এজেন্ট। বাহক কাকে বলে? যারা পরাগ যোগে সাহায্য করে তাদেরকে বাহক বলে। সেটা জড় পদার্থ হতে পারে, সেটা সজীব পদার্থ হতে পারে। তাহলে পরাগ যোগের বাহক কি? যারা পরাগ যোগে সাহায্য করে। তো এইবার এই পরাগ যোগে সাহায্যকারী বাহক আমরা 2 রকমের পাবো, অ্যাবায়োটিক আর একটা বায়োটিক। অ্যাবায়োটিক মানে অজৈব বা অজীবজ, আর একটা হচ্ছে জীবজ বা জৈব। এই অ্যাবায়োটিকের মধ্যে আমরা 2টো উদাহরণ মানে 2টো পড়বো, একটা বায়ু পরাগ যোগ আর একটা হচ্ছে জল পরাগ যোগ। তার মানে বায়ুর দ্বারা যে সকল হয় তাদেরকে বায়ু পরাগ যোগ বলে। ইংরেজিতে এটাকে বলবো অ্যানিমোফিলি, অ্যানিমোফিলি পরাগ যোগ। আর পরাগ যোগের যদি বলি ফুলটার নাম, তাকে বলবো অ্যানিমোফিলি বা অ্যানিমোফিলাস ফ্লাওয়ার বা বায়ু পরাগী ফুল। তাহলে যে সকল ফুলে বায়ুর দ্বারা পরাগযোগ ঘটে তাদেরকে আমরা বলবো বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। আর যে পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাকে আমরা বলবো বায়ু পরাগযোগ বা অ্যানিমোফিলি। উদাহরণ কি হতে পারে? ধান, গম, বিশেষ করে শস্য ক্ষেত্রে হলো। আচ্ছা, একটা করে আসছি। এই বায়ু পরাগযোগ ফুলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যে এই ফুলের বৈশিষ্ট্য কি? যে এই ফুলগুলো হবে ক্ষুদ্র আকৃতির, বর্ণহীন অর্থাৎ অনুজ্জ্বল, মকরন্ধ্রহীন মানে
মধুর মতো যে মিষ্টি রসটা ফুলের মধ্যে থাকে সেইগুলো থাকবে না। তারপরে এদের পরাগরেণু পক্ষলের মতো হয়, অর্থাৎ এদের পরাগরেণু হালকা হবে এবং বাতাসে উড়ে বেড়াবে, এবং গর্ভমুণ্ডটা হবে আঠালো, যাতে অমসৃণ, এখানে এটা যেন সহজে আটকে যায়, নাহলে হাওয়াতে আবার ও অন্য জায়গায় চলে যাবে। এই হচ্ছে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। এইবার চলে আসবো জল পরাগ। একই রকম সংজ্ঞা, যে ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে তাকে জল পরাগী ফুল বলে, বা ইংরেজিতে বলা হয় হাইড্রোফিলি, আর হাইড্রোফিলাস ফ্লাওয়ার। আর যে পরাগযোগ তাকে বলবো হাইড্রোফিলি। এবার জলের ক্ষেত্রে দু রকমের হাইড্রোফিলি দেখা যায়, একটা দেখা যায় এপি হাইড্রোফিলি, আর একটা দেখা যায় হাইড্রোফিলি। এদের উদাহরণ বিশেষ করে পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা উদ্ভিদে। এইবার এপিফিলি হাইড্রোফিলি আমি একটু জল তলের লেভেল দিয়ে বুঝাই। এটা একটা মনে করো জলের লেভেল, এখানে কিছু ফুল গাছ আছে, তাদের ফুল এরকম স্প্রিংয়ের মতো পেঁচিয়ে, এটা স্ত্রীস্তবক, আর এখানে হচ্ছে পুংস্তবক। এদের পরাগরেণুটা হবে হালকা, জলের থেকে আপেক্ষিক গুরুত্ব কম, তাই এই পরাগরেণু ভেসে বেড়াবে। তো এই ভেসে যদি উপর দিয়ে যায় তাহলে কখনোই পরাগযোগ ঘটার কথা না। তাই জন্যে যখন এই এই যে স্ত্রীস্তবক, তার এই স্প্রিংটা খুলে গিয়ে স্ত্রী ফুলটা উপরে উঠে আসবে, তখন এদের পরাগযোগ ঘটবে। এটাকে আমরা বলবো এপি হাইড্রোফিলি। আবার কিছু ফুলের ক্ষেত্রে ফুল এখানেই আছে, আর পরাগরেণুর আপেক্ষিক গুরুত্ব জলের আপেক্ষিক গুরুত্বের সমান, তখন ও কিন্তু উপরে ভাসবে না, তখন ওই লেভেলেও যাতায়াত করবে, তখন পরাগযোগ ঘটবে। এই পরাগযোগকে আমরা বলবো হাইড্রোফিলি। এদের ক্ষেত্রে প্রায় এই বৈশিষ্ট্যগুলো একই হবে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য এখানে পেলে আরেকটা পাবে যে এদের পরাগরেণুর বাইরে একটা কিউটিকল বা মোম জাতীয় আস্তরণ থাকবে, যাতে জলে এরা নষ্ট না হয়ে যায়। এই গেল হচ্ছে হাইড্রোফিলি। এই বায়োটিক অনেকগুলো আছে, তার মধ্যে দুটো আমরা প্রধান একটু জেনে নিই। একটা পতঙ্গ পরাগী বা এন্টামোফিলি, একই সংজ্ঞা, পতঙ্গের দ্বারা যে পরাগযোগ হয় তাকে এন্টামোফিলি বলা হয়, আর ওই পরাগ ফুলটাকে বলা হয় এন্টামোফিলাস ফ্লাওয়ার। যেমন আম গাছের ক্ষেত্রে পতঙ্গ পরাগী হতে পারে। আচ্ছা, দুই পক্ষী পরাগী। পক্ষী পরাগী হচ্ছে অর্নিথোফিলি, একই রকম পক্ষীর দ্বারা। এইবার এদের ফুলগুলি একটু আকৃতিতে বড় হবে, এদের ফুলগুলির মধ্যে গন্ধযুক্ত হবে, এদের ফুলগুলি বর্ণযুক্ত হবে, ঠিক আছে? এই পতঙ্গ পরাগী ফুলগুলির বিশেষ করে বৈশিষ্ট্য। আচ্ছা, আর পক্ষী পরাগীর ক্ষেত্রে ফুলগুলি আরেকটু বড় হবে, বেশি বর্ণযুক্ত হবে, উজ্জ্বল, বর্ণযুক্ত মানে উজ্জ্বল হবে। আচ্ছা, এর পক্ষী পরাগীর ক্ষেত্রে যেমন শিমুল, এদের ক্ষেত্রে পক্ষী পরাগী ফুলগুলো দেখা যায়। আচ্ছা, মাদার গাছের ফুল, এগুলো পক্ষী পরাগী। আচ্ছা, এই দুটো বিশেষ বৈশিষ্ট্য। এদের বৈশিষ্ট্যগুলো এই গন্ধযুক্ত, মকরন্দ থাকবে। আচ্ছা, আরেকটা আমরা এক্সট্রা অতিরিক্ত জেনে নিতে পারি, সেটা হচ্ছে মেলাকোফিলি। মেলাকোফিলি মানে শামুক, শামুকের দ্বারা যে পরাগযোগ ঘটে তাকে মেলাকোফিলি বলে। স্প্যাডিক্স মানে কচু গাছের ক্ষেত্রে বা এই গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মেলাকোফিলি। এছাড়া আরও অনেক রকমের আছে, সাইকোফিলি প্রজাপতির ক্ষেত্রে, মেলিটোফিলি মৌমাছির ক্ষেত্রে, এটা পতঙ্গ পরাগী কিন্তু আবার। মিরম্যাকোফিলি মানে পিঁপড়ের ক্ষেত্রে, বাদুড়ের ক্ষেত্রে কাইরোপটেরোফিলি, মানুষের দ্বারা অ্যানথ্রোপোফিলি,
মিশ্র ও ফিলি, এরকম অনেক এক্সট্রা আমরা সংজ্ঞাগুলো জেনে নেব। তাহলে এই হলো আজকে যেটা গেল যে পরাগযোগ কি, পরাগযোগের প্রকারভেদ, পরাগযোগের প্রকারভেদের সংজ্ঞাগুলোর সুবিধা। এখন হচ্ছে পরাগযোগের অভিযোজন সংক্রান্ত কৌশল বা আমরা বলতে পারি যে স্বপরাগযোগ কেন হয়। মানে স্বপরাগযোগ তো উভলিঙ্গ ফুলে হবে বা উভলিঙ্গ পরে ইতর পরাগযোগও হতে পারে, কিন্তু স্বপরাগযোগ কেন হবে বা স্বপরাগযোগের কৌশল, সেই হিসাবে আমরা 3টি পয়েন্ট পাবো স্বপরাগযোগের কৌশল। একটা হচ্ছে হোমোগ্যামি। হোমোগ্যামি বলতে যে পুংস্তবক অর্থাৎ পুংকেশর ও গর্ভকেশর বা গর্ভপত্র এরা যখন একই সময়ে অর্থাৎ একই সময়ে পরিণত হবে, তখন এদের ক্ষেত্রে কি হবে, স্বপরাগযোগ দেখা যাবে। আর কোন ক্ষেত্রে দেখা যাবে, এদের উদাহরণ যেমন নয়নতারা, সন্ধ্যা মালতী ফুল, নয়নতারা। আচ্ছা, আর একটা কি ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার বলা হয়, অর্থাৎ যে সকল ফুলের পুংস্তবক স্ত্রীস্তবককে ঘিরে দলমণ্ডল থাকে, কিন্তু দলমণ্ডল এমনভাবে অবস্থান করে যে ওটা খোলা হয় না, অর্থাৎ ফুলগুলি বদ্ধ থাকে। মনে করে এখানে পুংস্তবক আছে, এটা স্ত্রীস্তবক আছে, কিন্তু পাপড়ি যে দলমণ্ডল সেটা একে ঢেকে রেখে দিয়েছে। তাহলে কি হবে, এই পরাগরেণু এই ফুলের বা এই ফুলের পরাগরেণু এই গর্ভমুণ্ডের সঙ্গে মিশ্রণ ঘটবে, তার মানে এটা স্বপরাগযোগ হবে, তখন এটা ক্লিস্টোগ্যামি বলা হচ্ছে। উদাহরণ যেমন কানশিরা, এদের ক্ষেত্রে কমেলিনা। আচ্ছা, আরেকটা আছে স্বপরাগযোগের ক্ষেত্রে, তার নাম বাড পলিনেশন বা কুড়ি অবস্থায় পরাগযোগ।